আজকে আমরা একটু পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট কীরকমভাবে ওপেন করতে হয়। যেরকমভাবে এক্সেল ওপেন করতে হচ্ছিল ঠিক একই রকমভাবে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে হবে। প্রথমে আমরা যাব স্টার্টে, স্টার্ট থেকে যেতে হবে অল প্রোগ্রামস, সেখান থেকে যেতে হবে এমএস অফিস, তারপর যেতে হবে পাওয়ার পয়েন্ট। তো এখানে যেহেতু অপারেটিং সিস্টেমটা একটু আলাদা, তো এখানেও একটু অন্যরকমভাবেই খুলতে হয়। আমরা যাব স্টার্টে, স্টার্টে গিয়ে এখানে আমরা ডাইরেক্ট পাওয়ার পয়েন্ট 2016 অপশনটা পেয়ে যাই। আমাদের এখানে অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস যেতে হয় না, আমরা ডাইরেক্ট স্টার্টে গেলেই আমরা পেয়ে যাব পাওয়ার পয়েন্ট 2016 অপশনটা। তো এখান থেকে আমরা ক্লিক করব। তাতে পাওয়ার পয়েন্টটা খুলবে কিছুটা এরকম। অথবা আমরা এখানে সার্চে গিয়েও পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে পারি। সার্চে গিয়ে যদি আমরা লিখি পাওয়ার পয়েন্ট, তাতেও আমরা পাওয়ার পয়েন্টটা পেয়ে যাব। তো প্রথমেই আমাদের সিলেক্ট করতে হবে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে এরকম কিছু একটা পেজ খুলবে, তো এইগুলোকে আমরা কেটে দেবো। এই সাইডের জিনিসটাকে আমরা কেটে দেবো, এই লেখাগুলোকেও আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো প্রথমে দেখে নেওয়া যাক আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে কিছু লিখবো কিরকম ভাবে। কিছু লিখবার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট রিবনের মধ্যে রয়েছে টেক্সট বক্স অপশন। টেক্সট বক্স অপশনে গিয়ে আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে, মানে কোন জায়গাটার মধ্যে লেখাটা হবে সেই লেখাটা, মানে সেই লেখার জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে এবং এর মধ্যে আমরা যা লিখবো সেই লেখাটা এখানে ডিসপ্লে করবে। মানে পাওয়ার পয়েন্টে আমাদের কিছু লিখতে গেলে প্রথমে আমাদের যেতে হবে ইনসার্টের মধ্যে গিয়ে আমাদের যেতে হবে টেক্সট বক্স। টেক্সট বক্সের মধ্যে আমাদের কোন জায়গার মধ্যে লেখাটা হবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, তারপর লেখাটাকে লিখতে হবে। আশা করি বুঝতে পারলে যে আমরা পাওয়ার পয়েন্টে কীরকমভাবে লেখাটাকে স্টার্ট করতে পারবো। পাওয়ার পয়েন্টটা কী কাজে লাগে? এটা প্রেজেন্টেশনের জন্য লাগে। মানে কোনো একটা অফিসিয়াল ডেটা তুমি ধরো প্রেজেন্ট করবে, বা কোনো একটা ইনফরমেশন তুমি একটা স্লাইড শোর মাধ্যমে দেখাবে, সেটা তুমি করতে পারবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে রিবন, এটা আমরা জানি, এগুলো আমরা এক্সেলে করেছিলাম। এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এই যে ওপরে লেখা রয়েছে প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট বলে, এটা হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। এই জিনিসগুলো এক্সেলেও যেরকম ছিল ঠিক সেরকম পাওয়ার পয়েন্টেও রয়েছে। পাওয়ার পয়েন্টে আমরা কীরকমভাবে এই লেখাটার স্টাইলটাকে বা কালারটাকে চেঞ্জ করব। প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, তারপর চলে যাব হোম রিবনের মধ্যে গ্রুপে ফন্ট কালারের মধ্যে যাব। তো সেখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করতে পারি। সাইজ বাড়াবো কীরকমভাবে, লেখাটাকে সিলেক্ট করতে হবে, এখানে রয়েছে সাইজের অপশন। তো সেখান থেকে আমরা সাইজটাকে বাড়াতে পারি, অথবা এখানে আমরা ম্যানুয়ালি সাইজটাকে লিখেও দিতে পারি। ধরে নেওয়া যাক 56 লিখলাম, তাহলে সেই সাইজের হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে কোন অপশনটা দেখাচ্ছে দেখো, এখান থেকে আমরা সাইজটাকে বাড়াতে পারি, আর এখান থেকে আমরা সাইজটাকে কমাতে পারি। ধরে নেওয়া যাক কোনো একটা লেখা তুমি লিখে ফেলেছো, তো সেটাকে তুমি ভাবছো যে না লেখাগুলো সবকটা স্মল লেটারে হলে খুব ভালো হতো, তো তুমি লেখাটাকে মুছে আবার লিখবে। সেটা করবার দরকার নেই পাওয়ার পয়েন্টে। এখানে চেঞ্জ কেস বলে একটা অপশন রয়েছে। চেঞ্জ কেসে গিয়ে তুমি সবকটাকে লোয়ার কেস করে দিতে পারো, তাহলে সবকটা দেখো লোয়ার কেসে চলে এসছে। বা আপার কেস করে দিতে পারো, তাহলে সবকটা বড় হাতে চলে আসবে। অথবা সেন্টেন্স কেস করে দিতে পারো, মানে ফুল স্টপের পরের লেখাগুলো ক্যাপিটালে চলে আসবে সেন্টেন্সে যেরকমভাবে থাকে। বা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিতে পারো, তাহলে প্রত্যেক কটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকবে। অথবা এখান থেকে তুমি এরকম করে দিতে পারো টগল কেস বলতে প্রথম অক্ষরটা ছোট হাতে থাকবে, বাকিগুলো বড় হাতের থাকবে। তারপরে এরকমভাবে যে কোনো একটা কেস এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, মানে পুরো লেখাটাকে মোছবার দরকার নেই। ধরে নেওয়া যাক তোমরা লেখাটাকে লিখেছো, লেখাটাকে অ্যালাইনমেন্ট করবে, সেন্টার করতে পারো। এই যে অ্যালাইনমেন্ট করার অপশনটা হচ্ছে এখানে সেন্টার করার অপশন।
তুমি এটাকে রাইট করতে পারো, লেফট তো প্রথমেই ছিল, বা তুমি জাস্টিফাই করতে পারো, বা তুমি এই প্রত্যেক কটা লেটারের মাঝখানের স্পেসটাকে একটু কমাতে চাইছো, তাহলে তুমি কি করবে, সিলেক্ট করে এই যে ক্যারেক্টার স্পেসিং বলে যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করবে। এটাকে যদি তুমি ভেরি টাইট করে দাও তাহলে ক্যারেক্টারগুলোর মাঝখানে স্পেসটা খুব কমে যাবে। অথবা তুমি যদি এটাকে ভেরি লুজ করে দাও তাহলে দেখো ক্যারেক্টারগুলোর মাঝখানে স্পেসটা বেড়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? কোথায় যাব? ক্যারেক্টার স্পেসিং। এখান থেকে আমরা যদি লুজ করতে পারি, নর্মাল করতে পারি, টাইট করতে পারি, ভেরি টাইট করতে পারি, ভেরি লুজ করতে পারি, আমরা নর্মাল রাখলাম। ধরে নেওয়া যাক তোমার একটা নতুন স্লাইড লাগবে, মানে স্লাইডটা লেখা হয়ে গেছে, তুমি আরেকটা স্লাইড নেবে, তাহলে কি করবে, তুমি এরপরে যাবে নিউ স্লাইড অপশনে। নিউ স্লাইডে গেলে আরেকটা স্লাইড হয়ে যাবে। এরকমভাবে তুমি যতগুলো ইচ্ছা স্লাইড নিতে পারো। কোনো একটা লেখা রয়েছে বা কোনো একটা কাজ করেছো, তোমার মনে হচ্ছে যে না এটাকে আন্ডু করার দরকার রয়েছে, আন্ডু করার জন্য রয়েছে এই অপশনটা। অথবা তোমার আন্ডু করার পরে মনে হচ্ছে যে না আগে যেটা ছিল সেটাই ঠিক রয়েছে, সেক্ষেত্রে আমরা রিডু করব। রিডু করার অপশন হচ্ছে এটা, এটার সাহায্যে আমরা আগের অবস্থায় চলে যেতে পারবো। আর আন্ডু করার পরে তোমার মনে হচ্ছে যে না যেটা ছিল ঠিক আছে, তাহলে রিডু করব, তার জন্য অপশনটা হচ্ছে এটা। নেক্সট দেখে নেওয়া যাক, তুমি এই যে পেজটা লিখছো সেই পেজটার মধ্যে ধরে নেওয়া যাক একটা বক্স করবে, সেই বক্সটার মধ্যে লিখবে। তার জন্য আমরা কোথায় যাব? হোমের মধ্যে রয়েছে ড্রয়িং গ্রুপ, এর মধ্যে এর মধ্যে গিয়ে আমরা এই যে বিভিন্ন শেপগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা বক্সটাকে নিলাম, কতখানি জায়গার মধ্যে বক্সটা থাকবে সেটাকে আমরা মার্কিং করে দেবো। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, বক্সটার কালারটা কি হবে? ধরে নেওয়া যাক এই শেপটার কালারটা ট্রান্সপারেন্ট হবে, মানে কোনো কালার থাকবে না, শুধুমাত্র আউটলাইনটা থাকবে। শেপটার কোনো কালার থাকবে না, শুধুমাত্র আউটলাইন থাকবে। তাহলে আমরা এখান থেকে নো ফিল করে দিতে পারি। দেখো আউটলাইন চলে এসছে, শেপটার কোনো কালার নেই। অথবা ধরে নেওয়া যাক শেপটা একটা কালার দিতে চাইছো, সেক্ষেত্রে তুমি শেপটা একটা কালার দিলে, যে কালারটাকে সিলেক্ট করবে সেই কালারটাই চলে আসবে। কিন্তু এখানে দেখো আউটলাইনে কালারটা আলাদা রকম রয়েছে, তাহলে কি করবে, শেপ আউটলাইনে যাবে, ওর নিচেই রয়েছে শেপ আউটলাইন। এখান থেকে তুমি আউটলাইনটাকে ব্ল্যাক করে দিলে, তো তুমি চাইছো আউটলাইনটা একটু মোটা হোক, সেক্ষেত্রে কি করবে, ওয়েটে চলে যাবে। এখান থেকে তুমি 3 পিটি করতে পারো, বা 4.5 পিটি করতে পারো, বা 6 পিটি করতে পারো। তাহলে দেখো আউটলাইনটা কিছুটা মোটা হয়ে গেল, থিকনেসটা কিছুটা বেড়ে গেল। এবার দেখো প্রথমে একটা লেখা ছিল, তার উপরে আমরা একটা শেপ নিয়েছি, তো লেখাটা চাপা পড়ে গেছে, মানে শেপটা যাবে পেছনে, লেখাটা আসবে তার ওপরে। তাহলে আমরা কি করব, শেপটার ওপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা ব্রিং টু ফ্রন্ট করবো না, কারণ এটা ফ্রন্টে রয়েছে, আমরা সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করে দিলে শেপটা পেছনে চলে যাবে, তার ওপরে লেখাটা চলে আসবে। কথাটা বুঝতে পারলে? আমরা এটার উপর রাইট ক্লিক করলাম, করে সেখান থেকে সেন্ড টু ব্যাক করলাম, তাহলে এটা পেছন দিকে চলে যাচ্ছে। লেখার স্টাইল কীরকমভাবে চেঞ্জ করব, লেখার স্টাইলটাকে চেঞ্জ করবার জন্য আমাদের যেতে হবে হোমে। তো এখানে ফন্ট গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা সেখান থেকে স্টাইলটাকে সিলেক্ট করতে পারি। এখানে শুধুমাত্র এরকম বক্স শেপই নেই, তুমি বিভিন্ন ধরনের শেপ নিতে পারো, এবং একই রকমভাবে তুমি শেপগুলোর কালারটাকেও চেঞ্জ করতে পারো। শেপ ফিলে যাবে, ফিলে গিয়ে কালারটাকে চেঞ্জ করবে, আউটলাইনে গিয়ে শেপটার আউটলাইনটাকে তুমি চেঞ্জ করতে পারো। আবার ওয়েটে গিয়ে সেখান থেকে তুমি আউটলাইনের ওয়েটটাকে বাড়াতে পারো, মানে থিকনেসটাকে বাড়াতে পারো। তো এখানে বিভিন্ন ধরনের শেপ অ্যাভেলেবেল রয়েছে। হোমে যাবে, হোমের মধ্যে এই যে অ্যারো সাইনটা রয়েছে এটাকে সিলেক্ট করবে, তাহলে বিভিন্ন ধরনের শেপগুলো তুমি পেয়ে যাবে। নেক্সট আমরা দেখব কি করে পাওয়ার পয়েন্ট এটা প্রেজেন্টেশন করা যেতে পারে। তো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েছি, তো আমরা প্রথমে পেজটাকে ডিজাইন করব। আচ্ছা, পেজের সাইজটাকে আমরা প্রথমে দেখে নেব। পেজের সাইজ করতে গিয়ে চেঞ্জ করতে হয়, প্রথমে যাব ডিজাইন অপশনে, ডিজাইন রিবনের মধ্যে যাব, এখানে রয়েছে স্লাইড সাইজ। তো আমরা স্ট্যান্ডার্ড নিতে পারি, ওয়াইড স্ক্রিন নিতে পারি, কাস্টম স্লাইড সাইজ নিতে পারি। এখান থেকে আমরা কাস্টম স্লাইড সাইজে গেলে A4, B4 এইগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, যে যেরকম পেজ আমরা ডিজাইন করব
তো সেরকম মাপের পেজ নেব। কোনো কারণে পেজগুলোকে প্রিন্ট করতেও হতে পারে, সেক্ষেত্রে আমরা A4 পেপারটাকে নেব বা লেটার সাইজের পেপার নেব। কোত্থেকে আমরা পেজের সাইজ চেঞ্জ করতে পারবো? ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমরা স্লাইড সাইজে যাব, সেখান থেকে আমরা স্লাইডের সাইজটাকে চেঞ্জ করতে পারবো। এখানে কিছু ডিফল্ট ডিজাইন রয়েছে, তো আমরা সেই ডিজাইনগুলোকে নিতে পারি। বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। অথবা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পাবো। দেখে নেওয়া যাক ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে কি ধরনের ডিজাইন রয়েছে। আমরা এখান থেকে সলিড ফিল করতে পারি, নিয়ে কি ধরনের ফিল কালার হবে সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, বা গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। গ্রেডিয়েন্ট ফিল নিয়ে তার কালারটা কীরকম হবে সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। বা পিকচার বা টেক্সচার নিতে পারি। বিভিন্ন ধরনের টেক্সচার এখানে অ্যাভেলেবেল রয়েছে। কী কী ধরনের টেক্সচার অ্যাভেলেবেল রয়েছে? এটা এক ধরনের রয়েছে। এই সবকটা হচ্ছে একটা টাইপের টেক্সচার। এই বিভিন্ন ধরনের টেক্সচার নিয়ে আমরা পেজটাকে ডিজাইন করতে পারি। তাহলে আমরা দেখলাম কোত্থেকে আমরা পেজটাকে ডিজাইন করছি। আমরা প্রথমে যাব ডিজাইনের মধ্যে, এখানে কিছু বাই ডিফল্ট ডিজাইন রয়েছে, সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। অথবা আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। তো সেখান থেকে যদি আমরা সলিড ফিল নিই, সলিড ফিলটাকে সিলেক্ট করব, তার কালারটা কীরকম হবে সেটাকে সিলেক্ট করতে পারবো। বা টেক্সচার দিতে পারি। টেক্সচার এখানে বিভিন্ন ধরনের টেক্সচার অ্যাভেলেবেল রয়েছে। আমরা যে কোনো একটা টেক্সচারকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার দিতে পারি। তো আমরা একটা স্কুলের একটা রেজাল্টকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসপ্লে করব। ক্লাস 10-এর 4জন ক্যান্ডিডেটের রেজাল্টটাকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসপ্লে করব। তো প্রথমে আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্সটা কতখানি জায়গার মতো লেখা হবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। লেখাটাকে এখানে লিখছি শরৎ চন্দ্র সুর ইনস্টিটিউশন। লেখাটাকে সিলেক্ট করলাম, তার সাইজটাকে বাড়ালাম, এখান থেকে কালারটাকে চেঞ্জ করলাম, বোল্ড করে দিলাম। অথবা টেক্সটটাকে এরকমভাবে না লিখে আমরা ওয়ার্ড আর্ট নিতে পারি। কোত্থেকে নেব? ইনসার্টের মধ্যে রয়েছে ওয়ার্ড আর্ট। এখান থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিতে পারি, সেখান থেকে আমরা লেখাটাকে লিখতে পারি। আশা করি বুঝতে পারলে কীরকমভাবে লেখা এটাকে মানে হেডিংটাকে দেওয়া যেতে পারে, বা কোনো একটা লেখাকে কীরকমভাবে লেখা যেতে পারে। এই ওয়ার্ড আর্টটারও আমরা কালারটাকে চেঞ্জ করতে পারবো। কীরকমভাবে করবো? সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কালারে যাব, সেখান থেকে আমরা ওয়ার্ড আর্টটার কালার দিতে পারি, সাইজটাকেও বাড়াতে পারবো। নেক্সট আমরা আরেকটা টেক্সট বক্স নিচ্ছি। এখানটায় আমরা লিখছি রেজাল্ট 2020 বলে। তো এই লেখাটাকে আমরা সেন্টার করব। কোত্থেকে সেন্টার করব? এখান থেকে আমরা সেন্টার করছি। লেখাটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা সাইজ বাড়াচ্ছি। স্টাইলটাকে চেঞ্জ করতে পারি আমরা। স্টাইল চেঞ্জ করব এখান থেকে। আমরা এই স্টাইলটাকে নিলাম। কালারটাকে চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করবো কিরকমভাবে? আমরা এই ফন্ট কালার থেকে আমরা কালারটাকে চেঞ্জ করলাম। নেক্সট আরেকটা স্লাইড নেব, নিউ স্লাইডে যাব। এখানে যা যা ছিল সেগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এই পেজটাও ডিজাইন করতে হবে। কোত্থেকে নেব? আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, পিকচার অ্যান্ড টেক্সচারে যাচ্ছি, সেখান থেকে আমরা একটা টেক্সচার নিলাম। এখানে আমরা একটা টেবিল বানাবো। তো এখানে আমরা কি করে টেবিল বানাবো? ইনসার্টে যাব।
ইনসার্টে গিয়ে রয়েছে টেবিল অপশন। এখান থেকে আমরা কতগুলো রো হবে সেই রোটাকে সিলেক্ট করে দেবো। ধরে নেওয়া যাক 5টা রো হবে, আর কলাম হবে কতগুলো সেই কলামটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে দেখো টেবিলটা হয়ে যাচ্ছে এরকম। এবার টেবিলের যে বর্ডারটা হচ্ছে সেই বর্ডারটা দেখো হোয়াইট কালার দিয়ে রয়েছে। আমরা বর্ডারটাকে চেঞ্জ করবো কীরকমভাবে, তার জন্য রয়েছে এই যে বর্ডার্স। এখান থেকে আমরা অল বর্ডার্সটাকে সিলেক্ট করে দেবো। তাহলে দেখো সবকটা বর্ডার্স কালারফুল হয়ে যাচ্ছে। শেডিংটাকে আমরা কীরকমভাবে চেঞ্জ করব, এই যেখানে শেডিং বলে একটা অপশন ছিল সেখান থেকে আমরা টেবিলের ভেতরে যে রংটা হবে সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরকমভাবে টেবিলটাকে তৈরি না করে আমরা ইনসার্টে গিয়ে টেবিল অপশন রয়েছে, এখানে আমরা ইনসার্ট টেবিল এই অপশনটা ক্লিক করতে পারি। তাহলে কতগুলো কলাম লাগবে আর কতগুলো রো লাগবে এখানে যদি আমরা লিখে দিই তাতেও টেবিলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই যে কতগুলো কলাম লাগবে কতগুলো রো লাগবে তাহলে টেবিলটা তৈরি হয়ে যাচ্ছে। অথবা আমরা ইনসার্ট টেবিল অপশনে গিয়ে এখানে গিয়েও লিখে দিতে পারি যে কতগুলো কলাম লাগবে কতগুলো রো লাগবে, নিয়ে ওকে করলে টেবিলটা তৈরি হয়ে যাচ্ছে। এই টেবিলটার আমরা একই রকমভাবে বর্ডারটাকে চেঞ্জ করব। কীরকমভাবে করব দেখো, এখন বর্ডার অপশনটা চলে গেছে। তো আমরা কী করবো, টেবিলটার উপর ডাবল ক্লিক করছি, বর্ডার অপশনটা নেই, মানে এই যে বর্ডারটা চেঞ্জ করার অপশনটা সেটা নেই। তো আমরা টেবিলটাকে ক্লিক করছি, তাহলে টেবিলের প্রপার্টিসগুলো খুলে যাবে। টেবিলের মধ্যে যা যা ডিজাইন করা অপশন হচ্ছে সেটা খুলে যাচ্ছে। তো এখান থেকে আমরা অল বর্ডার্স করে দেবো। এই রিবনটা যদি চলে যায় কোনো রকমভাবে তাহলে আমরা টেবিলটার উপর ডাবল ক্লিক করবো, তাহলে এই রিবনটা চলে আসছে। এখান থেকে আমরা কি করছি, টেবিলে একটা শেডিং দিতে পারি, একটা টেবিলে কালার দিতে পারি। টেবিলটার সাইজটাকে আমরা এরকমভাবে বাড়াতে পারি ড্র্যাগ করে, ঠিক আছে। টেবিলের মধ্যে এবারে আমরা লেখাগুলোকে লিখছি। এখানটা বসবে নেম। দেখো লেখাটা হচ্ছে সাদা রঙের, তাহলে কি করব, কন্ট্রোল এ চেপে পুরো টেবিলটাকে সিলেক্ট করব। কন্ট্রোল এ চেপে পুরো টেবিলটাকে সিলেক্ট করব, তারপরে হোমে যাব। হোমে গিয়ে লেখাটার কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। তবে দেখো সবকটা লেখার ব্ল্যাকে চলে আসছে। নেম দিলাম, এখানে লিখলাম বেঙ্গলি বলে, এখানটা লিখলাম ইংলিশ বলে, এটা লিখলাম ম্যাথস বলে, এখানটা লিখলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে। নাম দিচ্ছি একটা। এর মার্কসগুলো আমি লিখছি 46, 65, 55, 39। নেক্সট আরেকটা নাম দিচ্ছি, এরও মার্কসগুলো আমরা লিখছি, এটা র্যান্ডাম মার্কস লিখছি আমরা। আরেকজন ক্যান্ডিডেটের নাম লিখছি। এরকমভাবে আমরা ডেটাটাকে এন্টার করতে পারবো। এবার ধরে নেওয়া যাক তোমরা এই 4টে ডেটা এন্টার করার পরে মনে হচ্ছে যে আরেকটা ডেটা এন্টার করতে হবে, তাহলে কি করবে তোমরা, মানে আরেকজনের ডেটা এন্টার করতে হবে। সেক্ষেত্রে কি টেবিলটাকে আবার নতুন করে বানাবে? ওরকম করার দরকার নেই। তুমি এখানে একটা নাম দিলে XYZ, এর মার্কসগুলো লিখলে, তারপরে এন্টার দেবে। এন্টার দিলেই প্রত্যেকবার একটা করে রো অ্যাড হতে থাকবে। মানে যদি কোনো কারণে মনে হয় যে একটা ডেটা মিসিং রয়েছে সেক্ষেত্রে আবার একটা এন্টার দেবে, তাহলে আরেকটা রো অ্যাড হয়ে যাবে। মানে যদি ইনকেস মনে হয় যে না তোমাদের একটা রো বাদ পড়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা এন্টার দিলেই আরেকটা করে রো অ্যাড করতে পারছো। আমরা পাওয়ার পয়েন্টে কোনো একটা ছবিকেও অ্যাড করতে পারি। কোত্থেকে অ্যাড করবো, ইনসার্টে যাবো, ইনসার্টের মধ্যে রয়েছে পিকচার। পিকচারে গিয়ে ডিভাইসের মধ্যে কোন জায়গায় পিকচারটা রয়েছে সেটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলেই ছবিটা চলে আসছে। মানে ডিভাইসের মধ্যে কোথায় ছবিটা রয়েছে সেই ছবিটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলেই ছবিটা চলে আসবে। সেই ছবিটাকে আমরা বসাতে পারবো। অথবা আমরা ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে ছবিটাকে বসাতে পারি। কীরকমভাবে করব, আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা যে ছবিটা নেব সেই ছবিটাকে আমরা সার্চ করতে পারি। আমরা ইমেজে যাচ্ছি, ধরে নেওয়া যাক আমরা এই ছবিটাকে নেব।
ছবিটার উপরে রাইট ক্লিক করলাম, ছবিটার উপরে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ছবিটার উপরে একটা সিঙ্গেল ক্লিক করলাম, তারপর নেক্সট এখানে দেখো ছবিটা খুলেছে কিছুটা বড় করে। তো এটাকে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে কপি ইমেজ করব। কপি ইমেজ করার পরে আমরা যে জায়গায় ছবিটাকে পেস্ট করব সেখানটায় রাইট ক্লিক করে পেস্ট এটাকে সিলেক্ট করব। তাহলে ছবিটা ডাইরেক্ট নেট থেকে ডাউনলোড হয়ে এখানে চলে আসছে। আমি কীরকমভাবে করলাম আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে ব্রাউজারে গিয়ে ছবিটাকে সার্চ করলাম, যে ছবিটা নেব সেই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর ছবিটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পরে যে জায়গায় ছবিটাকে পেস্ট করব সেখানে রাইট ক্লিক করে পেস্ট অপশনটাকে সিলেক্ট করব। তাহলে সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে ছবিটা এখানে চলে আসবে। তারপর আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপর ধরে নেওয়া যাক ছবিটার উপরে আমরা বর্ডার দেবো, তো ছবিটাকে আমরা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, ছবিটার উপরে আমরা ডাবল ক্লিক করব। তাহলে দেখো এই যেখানে বিভিন্ন ধরনের বর্ডারগুলো খুলে যাচ্ছে। আমরা এরকম বর্ডার দিতে পারি বা এরকম ধরনের বর্ডার দিতে পারি, বা আমরা এরকম রাউন্ড করে দিতে পারি ছবিটাকে, বা কিছুটা এরকমভাবে আমরা ছবিটা দিতে পারি, মানে চারপাশটা ব্লার হয়ে যাচ্ছে। দেখো এই ছবিটা দেখো চারপাশটা ব্লার হয়ে গেছে। নেক্সট দেখে নেওয়া যাক আমাদের পেজগুলো ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা পেজটাকে প্রিভিউ করবো কীরকমভাবে, তার জন্য আমাদের যেতে হবে এই অপশনটাতে, স্লাইড শো অপশনটাতে যেতে হবে। এই যে আমাদের পেজগুলো ডিজাইন হয়ে গেছে, আমরা এর মধ্যে কোনো রকম এফেক্ট দিইনি, শুধুমাত্র পেজগুলো ডিজাইনই হয়েছে। তো আমরা কীরকম ডিজাইন হচ্ছে সেটাকে দেখছি। তো প্রিভিউ করবার জন্য এই অপশনটা রয়েছে। নেক্সট আমাদের কী করতে হবে, এই প্রিভিউ স্ক্রিন থেকে বেরোনোর জন্য আমাদের কিবোর্ড থেকে এসকেপ অপশনটাকে চাপতে হবে, ESC এই অপশনটাকে প্রেস করলে আবার আগের অবস্থায় চলে আসবে। নেক্সট আমরা কি করব, এবার একটা উপরে আমরা অ্যানিমেশন দেব। প্রথমে আমরা নেমটাকে সিলেক্ট করলাম, কোথায় যাব, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে এখানে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এন্ট্রান্সের ওপরে এই ধরনের অ্যানিমেশনগুলো রয়েছে। প্রথমেই আমাদের দিতে হবে এন্ট্রান্স, অথবা আমরা অ্যাড অ্যানিমেশন থেকেও অ্যানিমেশন দিতে পারি, দু জায়গা থেকে দিতে পারি। এখানে এন্ট্রান্সের ওপর থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি, অথবা অ্যাড অ্যানিমেশন থেকেও আমরা এন্ট্রান্স দিতে পারি। ধরে নেওয়া যাক আমরা এই অপশনটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এই অ্যানিমেশনটা কতক্ষণ ধরে হবে, মানে ফাস্ট হবে নাকি স্লো হবে, সেটা আমরা করবার জন্য ডিউরেশনটাকে এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারি। ডিউরেশনটা কমিয়ে দিয়েছি, তাহলে দেখো কীরকমভাবে আসবে, খুব তাড়াতাড়ি এলো, তোমরা বুঝতেই পারলে না যে কীরকমভাবে এলো। তো আমি ডিউরেশনটাকে বাড়াচ্ছি, এখান থেকে ডিউরেশনটাকে আমি 2 মিনিট করে রাখলাম, তাহলে দেখো কীরকমভাবে আসবে। এই যে খুব স্লোলি এলো। আমি ডিউরেশনটাকে বাড়াতে পারি কোত্থেকে, অ্যানিমেশনটা দেওয়ার পরে এখানে ডিউরেশন বলে একটা অপশন রয়েছে, সেখান থেকে আমরা দিতে পারি। আচ্ছা, এই যে অ্যানিমেশনটা আসবে, এই অ্যানিমেশনটা কি মাউস ক্লিক করার পরে আসবে নাকি আগের অ্যানিমেশনের পরে অটোমেটিক আসবে? তো আমরা এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিতে পারি, তাহলে আগের অ্যানিমেশনটার পরেই এটা চলে আসবে, মানে আমাদের মাউস ক্লিক করার পরে এটা করতে হবে না। দেখো, মানে আমাদের মাউস ক্লিকের পরে এটা আসবে না, আগে অ্যানিমেশনটার পরেই এটা চলে আসবে। ডিসপ্লে করে দেখি, এই যে অটোমেটিক চলে এলো, আমাকে এর জন্য কোনো রকম মাউস ক্লিক করতে হয়নি। নেক্সট আমরা রেজাল্টটাকে অ্যানিমেশন দেবো, তার জন্য কি করব, রেজাল্টটাকে সিলেক্ট করব। রেজাল্টটাকে সিলেক্ট করব, আমরা যেতে পারি অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশনে গেলে কি হবে, এখানে আমরা এন্ট্রান্সের অনেকগুলো অপশন পাচ্ছি। তো আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। আমি ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন দিলে কীরকম হবে সেটা তো একবার দেখিয়ে দিল। তো আমি ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি, ডিউরেশনটাকে আমি 1.5 মিনিট করলাম। অ্যাকচুয়ালি এটা মিনিট নয়, আমি ভুল বলছি, ওটা 1.5 সেকেন্ড করলাম। ডিউরেশনটাকে আমি 1.5 সেকেন্ড করলাম, ওটা সেকেন্ডে রয়েছে, আমি ভুল করে মিনিট বলে ফেলেছি। তো এটাকে আমি অন ক্লিক না করে আফটার প্রিভিয়াস করলাম, মানে আগেরটার পরে এটা হবে, আমাকে ক্লিক করতে হবে না। তো ডিসপ্লে করে দেখা যাক কীরকম হচ্ছে। এই যে উইদাউট মাউস ক্লিক এটা এলো, তারপর নেক্সট তারপরেরটাও আমার অটোমেটিক এলো, এটার জন্য আমাদের কোনো রকম মাউস ক্লিক করতে হয়নি। নেক্সট আমরা এই স্কুলের ছবিটার অ্যানিমেশন দেবো, কীরকমভাবে দেবো, সিলেক্ট করব, তারপরে যাব অ্যানিমেশনে। তো অ্যাড অ্যানিমেশনে যাব,
আমরা এখানটা সিলেক্ট করছি গ্রো অ্যান্ড টার্ন, কীরকমভাবে আসবে সেটা দেখিয়ে দেবে। এই যে এরকমভাবে আসবে। তো আমি ডিউরেশনটাকে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড করে দিলাম। এটাকেও করে দিচ্ছি আমরা আফটার প্রিভিয়াস, মানে আগেরটার পরে এটা হবে, অটোমেটিক হবে, আমাদের কোনো রকম মাউস ক্লিক করতে হবে না। তো ডিসপ্লে করে দেখা যাক। এই যে প্রথমে স্কুলের নামটা এলো, তারপরে রেজাল্ট 2020 এটা এলো, তারপরে স্কুলের ছবিটা এলো। নেক্সট আমাদের এটার অ্যানিমেশন দিতে হবে। টেবিলটাকে সিলেক্ট করলাম, টেবিলটাকে সিলেক্ট করে আমরা যাচ্ছি অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা এটাকে জুম করলাম। ডিউরেশনটা খুব কম রয়েছে, 0.50 সেকেন্ড রয়েছে। তো আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমরা এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি। এটাকেও আমরা আফটার প্রিভিয়াস করলাম, মানে অটোমেটিক আসবে। নেক্সট আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, নিউ স্লাইডে যাব। হোম রিবন থেকে আমরা নিউ স্লাইডের মধ্যে যাব। এখানে যা যা লেখা ছিল সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্স নিচ্ছি, কোথায় লেখাটা আসবে সেটাকে সিলেক্ট করছি, লাস্টে লিখছি থ্যাংক ইউ বলে। এটা সাইজটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, লেখার স্টাইলটাকে চেঞ্জ করছি। সেন্টার করে দিলাম, কালারটাকে চেঞ্জ করলাম, লেখার সাইজটাকে আরেকটু বড় করছি, বোল্ড করছি, আন্ডারলাইন করছি। নেক্সট আমরা কি করব, এটাকেও অ্যানিমেশন দেব। আচ্ছা, একটা কাজ করছি তার আগে, আমরা টেবিলটায় শুধুমাত্র এন্ট্রান্স দিয়েছিলাম, আমরা এটাকে এক্সিটও দিচ্ছি, মানে টেবিলটা আসবে এবং এটা চলে যাবে। কীরকমভাবে হবে, তো আমরা প্রথমে টেবিলটা সিলেক্ট করছি, তারপরে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশন। এবার কিন্তু আমরা এন্ট্রান্সে কোনো রকমভাবে ক্লিক করব না, আমরা এমফ্যাসিস করছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সিটে। এক্সিট অপশনটা কোথায় ছিল, নিচে ছিল। মাউসটাকে স্ক্রল করলে, মানে মাউসের জায়গাটাকে ঘোরালে এক্সিট অপশনটা পাওয়া যাচ্ছে। সেখানে আমরা কি করছি, ফ্লাই আউট দিচ্ছি, কীরকমভাবে যাবে সেটা দেখিয়ে দিল। এটাকেও আমরা করে দিচ্ছি আফটার প্রিভিয়াস, মানে আগেরটার পরে হবে, মানে আগের অ্যানিমেশনটা হয়ে গেলে তারপরে এটা হবে। ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, ডিউরেশনটা আমরা করে দিলাম 2 সেকেন্ড। নেক্সট আমরা পরের পেজটায় চলে এলাম। এই পেজটায় ডিজাইন দেওয়া হয়নি, আমরা ডিজাইনে যাব। লেখার পরেও তোমরা ডিজাইনে যেতে পারো, কোনো রকম অসুবিধা নেই তার জন্য। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, আমরা যাব টেক্সচারে, পিকচার অ্যান্ড টেক্সচারে। টেক্সচার থেকে আমরা এই টেক্সচারটাই দিলাম, ধরে নেওয়া যাক এই টেক্সচারটাই দিয়েছি। এবার এই থ্যাংক ইউ এই লেখাটার উপর আমরা অ্যাড অ্যানিমেশন করব। অ্যানিমেশনে গিয়ে এন্ট্রান্সটা দেব, এন্ট্রান্সটা দিচ্ছি কীরকমভাবে, ধরে নেওয়া যাক আমরা স্পিড দিলাম। ডিউরেশন খুব কম রয়েছে, ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি, 2 সেকেন্ড করছি। অন ক্লিক নয়, আফটার প্রিভিয়াস, মানে আগেরটার পরে হবে। নেক্সট আবার এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে এমফ্যাসিস করব। এমফ্যাসিস করলে কি হয় দেখো, এন্ট্রান্স দিলে তো লেখাটা আসছে, এমফ্যাসিস দিলে লেখাটা এসে কিছু একটা করবে। তো আমরা একবার এটাকে স্পিন করেছি, তো লেখাটা আসার পরে আরেকবার ঘুরবে, স্পিন করবে। তো এর ডিউরেশনটা আমরা বাড়িয়ে দিলাম, ডিউরেশনটা আমরা করলাম 4 সেকেন্ড। আফটার প্রিভিয়াস করে দিলাম। লাস্টে আবার এটাকে সিলেক্ট করছি, তারপরে এবার এটাকে আমরা এক্সিট দেব। প্রথমে এন্ট্রান্স দিয়েছিলাম, তারপরে এমফ্যাসিস দিলাম, তারপরে আমরা এক্সিট দিলাম। এক্সিটের মতো আমরা এটা দিচ্ছি, লেখাটা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। তো এর ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে দিলাম, আর আফটার প্রিভিয়াস করে দিচ্ছি। এবার এই পুরো প্রেজেন্টেশনটাকে প্রিভিউ করা যাক, কীরকমভাবে আসছে লেখাগুলো। প্রথমে আসছে স্কুলের নেম, তারপরে আসছে রেজাল্ট, তারপরে আসছে ছবিটা। এখানে দেখো ছবিটা এসে দাঁড়িয়ে গেল, পেজটা কিন্তু অটোমেটিক যাচ্ছে না, আমাদের এন্টার দিতে হচ্ছে। তাহলে এবার নেক্সট পেজ আসছে, রেজাল্টটা এলো, রেজাল্টটা এসে সঙ্গে সঙ্গে চলে গেল, রেজাল্ট আমরা দেখার সুযোগও পেলাম না। আবার আমাদের এন্টার করতে হচ্ছে। এবার আসছে থ্যাংক ইউ লেখাটা,
স্পিন করছে, স্পিন করার পরে চলে যাচ্ছে। কিন্তু একটা সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে রেজাল্টটা আসার পরে চলে গেছিল, কিছুক্ষণ থাকেনি, ওয়েট করেনি। তাহলে আমরা কি করব? রেজাল্টটায় যাব, রেজাল্টটায় গিয়ে আমরা এখানে ডিলে বলে একটা অপশন রয়েছে, ডিলেটাকে আমরা বাড়িয়ে দেবো, মানে রেজাল্টটা আসার পরে কিছুক্ষণ ওয়েট করবে। আমরা এটাকে 5 সেকেন্ড করে দিলাম। আবার আমরা এটাকে প্রিভিউ করছি, নাম এলো, রেজাল্ট 2020 এলো, ছবি এলো, এই পেজটা ওয়েট করছে, আমাকে ইন্টারপ্রেস করতে হচ্ছে এখানে, এটা একটা সমস্যা রয়েছে। রেজাল্টটা এলো, আসার পরে ডিলে করছে কিছুক্ষণ, রেজাল্টটা আসার পরে কিছুক্ষণ কিন্তু ডিলে করছে, তারপরে চলে গেল। আগের বারের মতন কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়নি, মানে ডিলে করলে কিছুক্ষণ ওয়েট করছে পেজটা। নেক্সট আবার আমাকে এন্টার দিতে হচ্ছে, থ্যাংক ইউ বলে লেখাটা এলো, স্পিন করলো, তারপরে মানে এমফ্যাসিস হলো ওটা, তারপরে এক্সিট হয়ে গেল। আচ্ছা, এখানে কয়েকটা প্রবলেম এখনও রয়েছে, সেটা হচ্ছে আমাকে একটা পেজের পরে আরেকটা পেজ আনবার জন্য এন্টারটাকে প্রেস করতে হচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে আমরা এবার যাব ট্রানজিশনে, ট্রানজিশনে গিয়ে আমরা কি করব? এবার আমরা যাব ট্রানজিশনের মধ্যে, এতক্ষণ ছিলাম অ্যানিমেশনে, এবার যাচ্ছি ট্রানজিশনে। মানে একটা পেজ কীরকমভাবে আসবে সেটা এখানে আমরা দেখিয়ে দেবো। প্রথম পেজটা ধরো এরকমভাবে আসছে, এরকমভাবে একটা পর্দা খোলার মতন এলো পেজটা। ডিউরেশন এখানে দেওয়া রয়েছে 60 সেকেন্ড, মানে 6 সেকেন্ড, ডিউরেশনটা এখানে দেওয়া রয়েছে 6 সেকেন্ড, ঠিক আছে। অন মাউস ক্লিক আমরা করছি না, কতক্ষণ পরে আসবে একটা টাইম দিয়ে দিলাম, 2 সেকেন্ড পরে আসবে। নেক্সট পেজটা দেখা যাক, এটার উপর আমরা একটা ট্রানজিশন দিচ্ছি, কীরকমভাবে আসবে। ধরে নেওয়া যাক পেজটা এরকমভাবে আসছে, তো এই স্টাইলটার নাম দেওয়া হয়েছে বক্স বলে। তো এর ডিউরেশন সেট করা ছিল, আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, 2 সেকেন্ড করলাম। এটা অন মাউস ক্লিক করা রয়েছে, মানে আমাকে ক্লিক করলে তবেই এই পেজটা আসবে। আমি অন মাউস ক্লিক করব না, আমি করেছি আফটার বলে, আফটার 4 সেকেন্ড, মানে প্রথম পেজটা হয়ে যাওয়ার 4 সেকেন্ড পরে পরে পেজটা আসবে। নেক্সট আমরা 3 নম্বর পেজটাকে সিলেক্ট করলাম। তো এখানে আমরা কি করছি, ধরে নেওয়া যাক এরকম একটা স্টাইলে পরের পেজটা আসবে। তো এটাও দেখো ডিউরেশন দেওয়া রয়েছে, এই ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, 3 সেকেন্ড করে দিলাম। আর এটা রয়েছে অন মাউস ক্লিক, তো আমি এখান থেকে অন মাউস ক্লিকটাকে আনটিক করে দিলাম, আফটার 4 সেকেন্ড, মানে আগের পেজটার 4 সেকেন্ড পরে পরের পেজটা আসবে। দেখে নেওয়া যাক এবার পেজগুলো অটোমেটিক আসে কিনা। এবার আমরা যাব প্রিভিউ অপশনে, এই যে প্রথম পেজটা এলো, অটোমেটিক্যালি লেখাটা এলো, আমাকে কোনো রকমভাবে মাউস ক্লিক বা এন্টার দিতে হচ্ছে না। নেক্সট পেজ চলে এলো, এর জন্য আমাকে এন্টার দিতে হয়নি। রেজাল্টটা এলো, রেজাল্টটা আসার পরে কিছুক্ষণ ডিলে করছে, এক্সিট হলো। নেক্সট পেজ এলো, তার জন্য আমাকে এন্টার দিতে হয়নি, থ্যাংক ইউ লেখাটা হলো, এমফ্যাসিস হলো, এক্সিট হলো, ব্যাস স্লাইড শোটা এন্ড হয়ে গেছে। এরকমভাবে আমরা পাওয়ার পয়েন্টে একটা স্লাইড শো তৈরি করতে পারি। কীরকমভাবে করলাম বুঝতে পারলে, প্রথমে আমরা পেজটাকে ডিজাইন করব, যতগুলো পেজ লাগবে সবকটা পেজকে আমরা ডিজাইন করে নেব। যদি পেজগুলোকে প্রিন্ট করতে হয় তাহলে আমরা একটা স্লাইডের সাইজ দেব। নেক্সট পেজের মধ্যে কী কী থাকবে সেই কন্টেন্টগুলোকে রেডি করব, মানে লেখা আসবে নাকি ছবি আসবে নাকি টেবিল আসবে সেগুলোকে বানাবো। তারপরে কি করব, প্রত্যেক কটা লেখাকে ধরে ধরে আলাদা আলাদাভাবে এন্ট্রান্স দিতে হবে, মানে অ্যানিমেশনের মধ্যে এন্ট্রান্সটা দিতে হবে। এবার আমরা যদি চাই লেখাটা আসার পরে লেখাটা একবার স্পিন করুক বা অন্য কিছু হোক, সেক্ষেত্রে আমাদের এমফ্যাসিস দিতে হবে। এমফ্যাসিসটা কিন্তু মাস্ট নয়, এমফ্যাসিস চাইলে আমরা দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু এন্ট্রান্সটা হচ্ছে মাস্ট। নেক্সট হচ্ছে এক্সিট, এক্সিটটা কীরকমভাবে হলো সেটা আমাদের দেখাতে হবে, তবে এক্সিটটাও মাস্ট নয়। আমরা কিন্তু প্রথম স্লাইডটায় কোনোরকমভাবে এক্সিট দিইনি, আমাদের এন্ট্রান্সটা অবশ্যই দিতে হবে। কোত্থেকে দেবো? অ্যাড অ্যানিমেশনে গিয়ে, এবং প্রত্যেক কটা লেখাকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে অ্যানিমেশন দিতে হবে। মানে যেমন ধরো আমি প্রথমে এই স্কুলের নেমটাকে সিলেক্ট করেছিলাম, অ্যাড অ্যানিমেশনে গেলাম, সেখান থেকে আমরা এন্ট্রান্স দিলাম। আচ্ছা, এন্ট্রান্স দেওয়ার পরে কতক্ষণ ধরে আসবে ডিউরেশনটাকে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হতে পারে।
মাউস ক্লিক করার পরে আসবে নাকি প্রথমটার পরে অটোমেটিক্যালি আসবে, সেটা আমরা করে দিতে পারি। যদি মাউস ক্লিক করার পরে করতে চাও তাহলে অন ক্লিক করবে, অথবা আফটার প্রিভিয়াস করে দেবে, তাহলে অটোমেটিক চলে আসবে। এরকমভাবে প্রত্যেকটা লেখাকে, প্রত্যেকটা ছবিকে, প্রত্যেকটা টেবিলকে অ্যানিমেশন দিতে হবে। নেক্সট হচ্ছে এক একটা স্লাইড কীরকমভাবে আসবে, তার জন্য হচ্ছে ট্রানজিশন। তো তার জন্য কী করবো, আমি একটা স্লাইডকে সিলেক্ট করব, যাব ট্রানজিশনে, সেখান থেকে আমি একটা ট্রানজিশন দেব, তারপরে কতক্ষণ ডিউরেশনটাকে সিলেক্ট করে দেবো। মাউস ক্লিক করলে হবে নাকি অটোমেটিক আগেরটার পরে হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে টাইমটা দিতে হবে, যে আগেরটা 2 সেকেন্ড পরে হবে কি 4 সেকেন্ড পরে হবে। বা মাউস ক্লিক করলে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা অন ক্লিক করে দেবো। এরকমভাবে আমরা পুরো স্লাইডটার একটা অ্যানিমেশন আমরা বানাতে পারবো, মানে কোনো একটা ডেটাকে আমরা এরকমভাবে প্রেজেন্ট করতে পারবো। আশা করি তোমাদের একটা প্রাইমারি কনসেপ্ট এসছে যে পাওয়ার পয়েন্টে কীরকমভাবে আমরা স্লাইড শো করব। খুব ইজি ব্যাপারটা। তো তোমরা এই ভিডিওগুলো দেখবে, স্টেপগুলোকে খুব ভালো করে মনে রাখবে যে কোনটার পরে কোনটা করেছিলাম, কীরকমভাবে মানে টাইমটা চেঞ্জ করলাম, মানে কীরকমভাবে একটা ট্রানজিশনের পরে আরেকটা অ্যানিমেশনকে আনলাম, ডিউরেশনটাকে আমরা কীরকমভাবে চেঞ্জ করলাম। যেমন ধরো এই টেবিলটা প্রথমবারে ওয়েট করছিল না, এলো এবং তারপরেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিল, কিন্তু আমরা সেই টেবিলটার ডিউরেশনটাকে বাড়িয়ে দিলাম যাতে আমরা টেবিলটাকে পড়বার সময় পাই। তো প্রত্যেক কটা পয়েন্ট খুব ভালো করে দেখবে এবং নিজেরা করবার চেষ্টা করবে। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।